রাত গভীর। মুশফিকের চোখের তারায় ঘুম নেই। বুকের পাশটাতে জড়িয়ে থাকা মিতুর দিকে তাকায়। ভালোবাসার মৃদু ছন্দের পরে চঞ্চল হরিণের মতো মেয়েটা পরম ভরসায় তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। বিয়ে নামক বন্ধনের বোধহয় আলাদা এক শক্তি আছে, তা না হলে দুজন অপরিচিত মানুষ এতটা কাছে আসতে পারে, দুজন দুজনের সবথেকে বেশি আপন হতে পারে। এটা বুঝি বিয়ে নামক পবিত্র বন্ধনের জন্যই। মুশফিকের ঘুমানোর কথা থাকলেও তার চোখের তারায় ঘুম আসছে না, দুশ্চিন্তায় কপাল ঘেমে যাচ্ছে, বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠছে। আগে এমন অনেক অপারেশন করেছে, কিন্তু কখনো এমন হয়নি। এবার এমন হচ্ছে কারণ মিতু নামক হৃদয়স্পর্শী নারী যে তা কাছে শত্রুদের প্রধান লক্ষ্য থাকে, বলবান পুরুষের প্রিয় নারী। মুশফিক জানে কাজের ব্যাপারে নিজের ব্যক্তিগত সমস্যা ঢোকানো যাবে না, কিন্তু মিতু যে কিনা ইতোমধ্যেই তার হৃদয় জায়গা করে নিয়েছে, তাকে নিয়ে চিন্তা আসতেই পারে। মুশফিক চোখ বন্ধ করে মনে মনে নিজেকে সাহস দেয়, এটা তাদের এরিয়া, এখানে এসে মিতুকে ছুঁয়ে দেওয়ার সাহস কারোরই নেই। মুশফিক মিতুর কপালে চুমু দেয়, তারপর ঘুমিয়ে যায়, কিন্তু কপাল কুঁচকে থাকে, হয়তো দুশ্চিন্তা, হয়তো ক্লান্তি। আজকাল মিতুর দিনকাল এত সুন্দর যাচ্ছে যে সে প্রকাশ করতে পারবে না। তার আনন্দ প্রকাশ পাচ্ছে তার চঞ্চল কাজে, উচ্ছ্বাসিত চেহারায়। এই যে ভোরের সকাল, ভোরের সকাল যে এত সুন্দর হতে পারে তা কে জানত? তার মনে হয় মুশফিক তার আশেপাশে আছে বলেই চারপাশ এত সুন্দর। এটা বলছে এজন্যই যে আগে কখনো দিনরাত এত সুন্দর সুখময় মনে হয়নি, এখন মনে হয়, কারণ এখন তার কাছে মুশফিক আছে। মিতু ঠান্ডা বাতাস মেখে বাহিরে এসে দাঁড়ায়, আশেপাশের পরিবেশ দেখছে। মুশফিক চা বানাচ্ছে। মিতু বানাতে চাইলেও মুশফিক নিজেই ছোটখাটো কাজগুলো করে দেয়ার চেষ্টা করে, আসলে মুশফিক কাজ করতে পছন্দ করে। হঠাৎ মিতুর মনে হলো তার দিকে কেউ তাকিয়ে আছে। তার ভ্রু কুঁচকে যায়। নয়না। এই বেয়াদব মেয়ে এখানে কি করছে? মিতুর ভ্রু কুঁচকানো উপেক্ষা করেই নয়না এগিয়ে আসে। মিতুকে দেখে মিষ্টি করে হাসে। মিতু সেদিনের সেই হিংস্র মেয়েটার ছিটে ফোটাও এখন হাসোজ্জ্বল মেয়েটার মাঝে পায় না। নয়না হেসে বলল, ভালো আছেন আপু? মিতু কিছু বলার আগেই মুশফিক বেরিয়ে আসে, তার হাতে চায়ের কাপ। নয়নাকে দেখে তার ভ্রু যথারীতি কুঁচকে যায়। তুমি তুমি এখানে কি করছো? নয়না বেশ স্বাভাবিক গলায় বলল, ভাইয়া আমি ক্ষমা চাইতে এসেছি। মুশফিক গম্ভীর গলায় কটকট করে বলল, ক্ষমা? বাসায় চলে যাও। মুহূর্তই নয়নার দুচোখ ছলছল হয়ে যায়। ভাইয়া প্লিজ, আমাকে ক্ষমা করুন। আমি জানি আমি যা করেছি তা অন্যায়, কিন্তু ক্ষমা তো মহৎ গুণ, আপনারা দুজন প্লিজ আমাকে ক্ষমা করুন। ভাইয়া আপনি ক্ষমা করলে আপুও আমাকে ক্ষমা করবে। মুশফিক ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। সে নয়নার কাজকর্মে বিরক্ত। তাছাড়া নয়না আজকে তাকে প্রফেশনালভাবে স্যার ডাকছে না, বরং ভাইয়া ডাকছে। মুশফিককে চুপ থাকতে দেখে নয়না মিতুর দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে বলল, আপু আমাকে ক্ষমা করুন। আমি জানি আমি ভুল করেছি। তাছাড়া আমার পরিস্থিতি তখন ভিন্ন ছিল। মুশফিক বলল, তুমি বেয়াদবি করেছ। আমার কটেজে নিশ্চয়ই কোনো পতি তা থাকবে না, যে থাকবে সে আমার স্ত্রী। বেশি উড়াউড়ি করা ভালো না, আমি চাই তুমি এখনই চলে যাও, যা করেছ তা ক্ষমার অযোগ্য। নয়না মাথা নিচু করে বলল, আমি জানি।
এমন কাজ করার পরে আবার আমাদের সামনে আসা স্পর্ধা কি করে হয়? নয়না বলে, আপনারা চাইলে আমি পায়ে ধরে ক্ষমা চাইব। তুমি যাই করো না কেন, মিতুকে যে অপমান করেছ তার কাছে এসব কিছুই না। চলে যাও। মিতু বিস্ময়ভরা চোখে তাকিয়ে আছে। নয়না বলল, সত্যি বলতে আমি প্রেমে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না ভাইয়া বিয়ে করেছে আর আপনি বর্তমানে কটেজে আছেন। এসব জানলে আমি কখনোই এমন বোকার মতো আচরণ করতাম না। আপু আমাকে ক্ষমা করে দিন। মিতু ভেবে পায় না সে কি বলবে, সে মুশফিকের দিকে তাকায়। মুশফিক নয়নার দিকে ভ্রু কুঁচকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নয়না এর মাঝে আরও কয়েকবার ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার এক পর্যায়ে মিতুর হাত আকুল গলায় নিজের ভর স্বীকার করে। মিতু বলে, আচ্ছা সমস্যা নেই, আমি সব ভুলে যাওয়ার চেষ্টা করব। পরের বার কাউকে কিছু বলার আগে অবশ্যই যাচাই বাছাই করে বলবেন। নয়না মাথা নাড়ে। কৃতজ্ঞতায় সে আপ্লুত। আমি এমন ভুল আর কখনো করব না। মুশফিক দরাজ গলায় বলল, মনে থাকলেই হয়। এখন আসতে পারো। ভাইয়া। চুপ। তোমাকে দেখে আমার ইচ্ছে করছে অপ্পর দিয়ে দিতে। নয়না পিটপিট করে কয়েকবার মিতুর দিকে তাকিয়ে চলে যায়। মিতু সেদিকে তাকিয়ে আছে। মুশফিক বলল, এত সহজে নয়নাকে ক্ষমা করে দিলে কেন? মিতু হাসে। এত বড় মেয়ে বারবার ক্ষমা চাইছে, ব্যাপারটা আমার কাছেই খারাপ লাগছে। থাক, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এত ভালো হওয়া এই দুনিয়ার জন্য ভালো না। আজকাল কেউ ভালো মানুষের কদর করতে জানে না। থাকুক। নয়নার চ্যাপ্টার বাদ। আমি আজকাল আপনার ভাবনার মাঝেই বিভোর থাকতে চাই। অন্য কারো ভাবনা মাথায় আনতে ইচ্ছে করে না। মিতু হাত দিয়ে মুশফিককে ধরে। মুশফিক বলল, এত ভালো হওয়া উচিত না। ভালো মানুষ বিপদে পড়ে বেশি। মিতু হাসে। আপনি আছেন না, আপনি থাকতে আমার কোনো বিপদ আসবে না। আমার উপর এত নির্ভর করো না মিতু। আমি না থাকলে চলতে কষ্ট হবে। নির্ভর করতে চাই না, কিন্তু আপনি মানুষটাই এমন চোখ বন্ধ করে যেন নির্ভর করতে পারি। আমি না থাকলে কাকে বিশ্বাস করবে? মিতু থমকে যায়। শ্বাসরুদ্ধকর গলায় বলল, আপনি কোথায় যাবেন? মুশফিক মিতুর ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে ভাবল বেশি কিছু না বলাই সমীচীন। সে বলে, আমি কোথাও যাচ্ছি না, তুমি আমাকে তোমার মাঝেই আটকে রেখেছ। মাঝে মাঝে এভাবে বলেন যে কলিজা কেঁপে উঠে। মুশফিক হাসে। মিতুকে নিয়ে কটেজের ভেতরে প্রবেশ করে। এত ভয় পাওয়ার কিছু নেই। নয়না বালিশে মাথা রেখে শুয়ে থাকে। মিতু মানুষটা নরম মনের, তা না হলে এত কিছুর পরে সহজে ক্ষমা করে দেয় কেউ, অথচ মেয়েটা দিয়েছে। মিতু ভালো, এটা মানতেও কষ্ট হয় শুধুমাত্র একটা কারণেই, মুশফিক মিতুকে ভালোবাসে। তখন মুশফিকের হাতে ধোয়া উঠা গরম চা ছিল, যা তাকে দেখে একপাশে রেখে দিয়েছে। আচ্ছা, মুশফিক কি মিতুর জন্য চা বানিয়ে এনেছে? এত যত্ন করে। নয়নার বুকটা কেমন কতে উঠে, কাউকে না পাওয়ার মাঝে এত কষ্ট লুকিয়ে থাকে। রাত ৩টা। মুশফিকের ফোনটা ভাইব্রেট করে ওঠে। তার ঘুম পাতলা। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। সে ভ্রু কুঁচকে ভাবে, এটা কে হতে পারে? হ্যালো।
সেলাম আলাইকুম মেজর সাব। কথার ধরন আর কণ্ঠের চাটুলতায় মুশফিক উঠে বসে। কে বলছেন? ওপাশের ব্যক্তি হো হো করে হেসে উঠে। মতিন কইতাছি। আমারে চিনেন না? মুশফিকের চেহারার গঠন শক্ত হয়ে যায়। আমাকে ফোন দেয়ার কারণ কি? শুনলাম আপনার বাংলোয় নাকি পরী নামছে। পরীর রূপ দেহনের লাইগা একদিন দাওয়াত দেন মেজর সাব। মিতুর প্রসঙ্গ আশায় মুশফিকের রাগ বেড়ে যায়, কিন্তু নিজেকে যথারীতি শান্ত রেখে বলল, আজেবাজে কথা বন্ধ করুন। আজেবাজে কথা না, আইচ্ছা পরীরে আদর মোহাব্বত করতে কেমন লাগে? আমগো বউয়েতে বেশি মজা লাগে? তাইলে একদিন নিজেই আপনার পরিবারে টেস্ট করি, কি কন মেজর সাব? মিতু লক্ষ্য করেছে গত ৭-৮ দিন ধরে মুশফিক চুপচাপ হয়ে গিয়েছে, কেমন গম্ভীর হয়ে কিছু ভাবে, তবে ভাবনা চিন্তায় মিতুকে জোড়ায় না। মিতুকে আগের মতোই সময় দিতে চায়, ভালোবাসে, দুষ্টুমি করে, কিন্তু বলতে গেলে রাতদিন অফিসেই কাটিয়েছে। মিতুর ধারণা মুশফিক জটিল কোনো অভিযানে যাবে, যার জন্য এত তৎপরতা। মিতু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, এত চিন্তিত লাগছে কেন? মুশফিক বলেছে অফিসের কাজ নিয়ে এই ব্যস্ততা। যদিও মিতু জানতে চায়নি কিসের কাজ, কারণ অফিসিয়াল কোনো কিছু জানতে পারবে না এমনটাই কথা ছিল দুজনের মাঝে। অফিসে গিয়ে মুশফিক অনেকবার মিতুকে ফোন দেয়, বারবার জিজ্ঞেস করবে, মিতু ঠিক আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? বাংলোয় কেউ এসেছিল? মিতু হাসে। আপনি কি পাগল নাকি? বাংলোয় কেউ আসবে আর আমাকে নিয়ে যাবে এই ভয় পাচ্ছেন বুঝি? আমি মেজর মুশফিক আহসানের স্ত্রী, আমাকে তুলে নিয়ে যাওয়া চারটিখানি কথা না, সেটার সাহস কারও নেই। মিতুর কথায় মুশফিক হাসে না। সে যথেষ্ট গম্ভীর গলায় বলল, তারপরও মিতু সাবধান থেকো, যতক্ষণ আমি কাছে নেই। মুশফিকের গম্ভীর কণ্ঠস্বর মিতুকে ভাবায়। উনি হঠাৎ মিতুকে নিয়ে এত উদ্গ্রীব কেন? তাকে নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? নিজেকে নিজেই আবার শাসায়, তাকে নিয়ে আবার কি সমস্যা হবে? সেই সামান্য মিতু, ওকে। সকাল থেকে মিতুর ঘাড় ব্যথা করছে। মুশফিক অফিসে যাওয়ার আগে বারবার বলছিল তাকে নাকি দেখতে অসুস্থ লাগছে। কি সমস্যা মিতু মাথা নেড়ে না করেছে, সে ভেবেছে এমনি। কিন্তু এখন সিএমএসে এসে ডাক্তার দেখিয়ে বুঝতে পারল তার প্রেশার লো হয়ে গিয়েছে, যার দরুন ঘাড় ব্যথা করছে। ঘাড়ের ব্যথাটা আস্তে আস্তে মাথা থেকে পিঠময় ছড়িয়ে যাচ্ছে। মিতু ওষুধ খেয়ে বাসার দিকে রওনা দেয়। পথে এক ভাবির সাথে দেখা হয়। উনার বাসা মিতুদের কটেজের আগে। উনার 2টা মেয়ে আছে, যার কারণে প্রায় তাদের কটেজের সামনে দেখা হয়। আজকেও বাচ্চারা সাথে আছে। যদিও মিতুর শরীর খারাপ লাগছিল, কিন্তু সে স্বাভাবিকভাবে বলল, আসসালামু আলাইকুম আপু। কোথায় যাচ্ছেন? ফাহমিদা হেসে বলল, মিসেস আহসান। কোথায় গিয়েছিলেন? মিতু হাত বাড়িয়ে হাসপাতালে দিকে দেখিয়ে বলল, ডাক্তারের কাছে গিয়েছিলাম। ফাহমিদা ভ্রু কুঁচকে বলল, ডাক্তার? কেন, কি হয়েছে? তেমন কিছু না, প্রেশার ডাউন। ফাহমিদা বলল, জানেন আমার হাজবেন্ড কি বলে, শরীর যদি খারাপ লাগে তাহলে খোলা আকাশের নিচে যাও, প্রকৃতির ঠান্ডা বাতাসে হাঁটো, তাহলে শরীর ভালো লাগবে। আমরা হাঁটছি, আপনিও আমাদের সাথে হাঁটুন, ভালো লাগবে। মিতুর মনে হলো একটু হাঁটলে আসলেই ভালো লাগবে, তাছাড়া সারাদিন একা একা থাকতে থাকতে তাকে কেমন অবসাদ আঁকড়ে ধরেছে। সে ফাহমিদার সাথে হাঁটতে থাকে। আপু,
আপনি কত বছর ধরে এই ক্যান্টনমেন্টে আছেন? এই তো কিছুদিন পরে 5 বছর শেষ হয়ে যাবে। তাহলে তো অনেক দিন। আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, প্রকৃতির মাঝে নিজেকে খুব তাজা মনে হয়। আমারও বেশ ভালো লেগেছে। তারা গেটের কাছে গিয়ে দাঁড়ায়। ফাহমিদা তার বাচ্চাদের নিয়ে চলে যায়। মিতু বাহিরের তাকিয়ে রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তারপর বেরিয়ে যায়। আশেপাশে সৈনিক দাঁড়িয়ে আছে। মিতু হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মিতু খেয়াল করে তার কান্না পাচ্ছে। আশ্চর্য! অকারণেই তার কেন কান্না পাবে? সেই সুখেই আছে, কোনোরকম দুঃখ তাকে ছুঁয়ে নেই, তাহলে কান্না কেন পাচ্ছে? মিতু পেছনে ফিরে দেখে আর্মি সমেত গেটটা আর চক্ষুগোচর হচ্ছে না। মিতুর চোখ বেয়ে টপটপ পানি পড়ছে, বুকটা ব্যথায় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। মুশফিক তাকে খুব ভালোবাসে, এতটাই ভালোবাসে যে একজন স্ত্রীর জন্য সেটা সৌভাগ্যের ব্যাপার। মিতুর শরীরটা খারাপ লাগছে, কিন্তু সে আরও কিছুক্ষণ হাঁটে। আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে, এই বুঝি আকাশ ফেরে অজস্র জলরাশি জমিনে পতিত হবে। কিছুক্ষণ পরে আকাশ গর্জন করে উঠে। বড় বড় ফোঁটা মাটিতে পড়ছে। দূরে কিছু পর্যটক একটা কুঁড়েঘরের দিকে ছুটে যায়, যার সামনে ছাউনি দেয়া বারান্দা আছে। মিতু সেদিকে তাকায়। বৃষ্টি তার খুব পছন্দ, বৃষ্টি হলে তার ভিজতে ভালো লাগে, কিন্তু আজকে ভিজতে ইচ্ছে হচ্ছে না, শরীরের অসুস্থতার জন্যই হয়তো এমন লাগছে। মিতু কুঁড়েঘরের দিকে পা বাড়ায়, কিন্তু এর আগেই সে ছিটকে পড়ে। কোনো কিছুর সাথে ধাক্কা লেগে মিতু মাটিতে পড়ে যায়। চোখ মেলে কপালে হাত রেখে দেখে হাতটা রক্তে লাল হয়ে গিয়েছে। মিতু আস্তে করে চোখ বন্ধ করে, তার মনে হচ্ছে তার গায়ের সব শক্তি ফুরিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তার মনে হলো সে শূন্যে ভাসছে। আচ্ছা, তাকে কি কেউ কোলে নিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে? মিতুর বলতে ইচ্ছে হলো আমাকে নেবেন না, আমার মেজর রেগে যাবে, কিন্তু গলায় যেন কথা আসছে না। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেও তো বৃষ্টি আসার কোনলক্ষণ ছিল না, হঠাৎ করে ঝড়ো বৃষ্টি হচ্ছে। পাহাড়ি অঞ্চলে এমনি এই রোদ, এই বৃষ্টি। মুশফিক টেবিল ছেড়ে উঠে বারান্দায় আসে। এত জোরে গর্জন হচ্ছে, সে বাহিরের দিকে তাকিয়ে ভাবে মিতু একা কটেজে ভয় পাচ্ছে না তো? সে মিতুকে ফোন দেয়, কিন্তু ফোনটা বন্ধ। তার ভ্রু কুঁচকে যায়। মিতুর ফোন বন্ধ হওয়ার কথা না। মুশফিক লক্ষ্য করেছে মিতুর ফোনের চার্জ 50%-এর নিচে আসতে পারে না, এর আগেই মিতু ফোন চার্জে বসিয়ে দেয়। তাহলে আজকে কি হলো? মুশফিকের ভ্রু ভাঁজ হয়, ছাতা নিয়ে কটেজের দিকে ছুটে যায়। বুকটা এত ধুকপুক করছে। মুশফিকের মনে হলো মিতু বিপদে আছে, কিন্তু পরক্ষণেই নিজে নিজেকে বলল, মিতু কটেজে আছে, সে গেলেই আদুরে বিড়ালের মতো বুকে এসে বলবে, মেজর সাহেব আপনি খুব পচা, আমি ভয় পাচ্ছিলাম, আপনার আরও আগে আসা উচিত ছিল। মুশফিক কটেজে গিয়ে তন্নতন্ন করে সারা বাসায় খুঁজে, কিন্তু মিতুকে কোথাও পায় না। মুশফিক ছুটে বেরিয়ে আসে। হঠাৎ তার ফোনে একটা কল আসে। মুশফিকের ঠোঁটজোড়া শুকিয়ে যায়। ফোনটা কানে ঠেকালেই কারো বিদঘুটে হাসির শব্দ কর্ণগোচর হয়। মেজর সাব, আপনার বউয়ের লা খুইজ্জা বাইর হরেন। মুশফিক শক্ত কণ্ঠে বলল, মিতুর সাথে কি করেছ? উপাস থেকে উত্তর আসে না আসে অট্টহাসি। মুশফিক জেনারেল অফিসারকে বিষয়টা জানায়।
হন্যে হয়ে চারিপাশে খুঁজে, কিন্তু কেউ বলতে পারে না মিতু কোথায়। গেটের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে মিতু সামনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, হাঁটা দেখেই মনে হচ্ছে সে অসুস্থ। মুশফিক সাথে কিছু সৈনিক অঝোর বৃষ্টিতেই সেদিকের রাস্তার দিকে ছুটে যায়। মুশফিকের পাথরকঠিন বুকটাও যেন কাদার মতো নরম হয়ে গিয়েছে। মিতুকে পাচ্ছে না, এর চেয়ে বড় কষ্ট বুঝি আর নেই। বুকে ব্যথা হচ্ছে, এমন তার আগে কখনোই অনুভূত হয়নি। সে স্পষ্ট বুঝতে পারছে বৃষ্টির ঝুম শব্দের সাথে তার বুক থেকেও বোবা কান্নার শব্দ হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে। মিতুকে এই ভয়াবহ পদে না জড়ালেও হতো, কি দরকার ছিল ঢাকা থেকে এখানে আনার। কিছুদূর যাওয়ার পরে দূরের একটা কুঁড়ে ঘরে কিছু মানুষের ভিড় দেখে মুশফিক সেদিকে ছুটে যায়। এই মুহূর্তে মিতুকে জীবিত দেখাই তার একমাত্র আশা। যদিও মতিন নামক বর্বর বলেছে মিতুর খুঁজতে, কিন্তু তার মন বলছে কিছু হয়নি, মিতু ভালো আছে। আর্মি দেখে পর্যটকরা ভিড় কমায়, তাদের আসার রাস্তা করে দেয়। মুশফিক সামনে এগিয়ে গিয়ে স্তব্ধ হয়ে যায়। কাঁচা মাটিতে মিতু পড়ে আছে। তার মাথাটা একটা মহিলার কোলে, একটা ছেলে মিতুর মাথায় হাত দিয়ে চেপে রেখেছে, সেখান দিয়ে ফিনকি দিয়ে কোক্ত আসছে, তা বোধগম্য হতে মুশফিকের সময় লাগল না। সে উদ্গ্রীব হয়ে মিতুকে কাছে টেনে নেয়। মিতু জীবিত, তার মিতুর কিছু হয়নি, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। সুদর্শন আর্মি অফিসারের কর্মকাণ্ড দেখে সবাই হতবাক, নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দেয়, কিন্তু আর্মি বলে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। মুশফিক মিতুর কাটা জায়গায় চেপে ধরে আগন্তুক ছেলেটার দিকে তাকিয়ে বলল, এমন হলো কি করে? ছেলেটা আর্মি দেখে আসলেই ভরকে গিয়েছে। সে কি বলবে তা বুঝতে পারছে না। উনি বোধহয় আমাদের দিকেই আসছিল, হঠাৎ একটা গাড়ি আসলো আর রাস্তা ছেড়ে প্রায় উনাকে পিষে দিচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে উনি ছিটকে পড়ে, তারপর আমি উনাকে এখানে নিয়ে আসি। একটা ছেলে গাড়ি আনতে গিয়েছে, গাড়ি আসলেই আমরা ডাক্তারের কাছে যাব। মুশফিক গলা উঁচিয়ে সৈনিকদের দিকে তাকিয়ে কমান্ডের গলায় বলল, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, জলদি। মুশফিক আরেক হাতে মিতুর গালদুটো মুছে দেয়। আপনি গাড়ির নাম্বারটা দেখেছেন? না স্যার, প্রচুর বৃষ্টি ছিল, গাড়ি দেখেছি কিন্তু নাম্বার দেখিনি। কি গাড়ি? কালো কার ছিল। মুশফিক ছেলেটার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, ভাইয়া আপনাকে ধন্যবাদ। আজকে আপনি আমার খুব উপকার করেছেন। ছেলেটা বোধহয় লজ্জা পেল। মাথা ঝাঁকিয়ে বলল, মানুষ হিসেবে এটা তো আমার কর্তব্য। মানুষই কিন্তু ওকে মেরে ফেলতে চেয়েছিল। মুশফিক মিতুকে পাঁচকোলা করে কোলে নেয়। ছেলেটা আমতা আমতা করে বলল, আপনি? মুশফিক বলল, আমি মেজর মুশফিক আহসান, আর ও আমার মিসেস মিতু আহসান। ছেলেটা প্রসন্ন হেসে বলল, আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। মুশফিক মিতুকে নিয়ে এসে রাস্তায় দাঁড়ায়। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স আসছে। মুশফিক অ্যাম্বুলেন্সে বসে মিতুর কপালে চুমু দেয়, আজকে সে কোনোরকম খারাপ সংবাদ শুনতে চায় না। কয়েক মিনিট পরেই হাসপাতালে পৌঁছে যায়। মেজরের স্ত্রী, সব ডাক্তার নার্স দৌড়াদৌড়ি করে মিতুকে নিয়ে যায়। মুশফিক জেনারেল অফিসারের সাথে কথা বলছে, ইদানিং মতিন বেশ বেড়েছে। আগেরবার মতিনের কোটি টাকার লস করার ফলেই এমন করছে। মতিনের ধারণা তাদেরকে এভাবে অন্যদিকে ব্যস্ত রেখে সে তার ব্যবসা পুরোদস্তুর চালাবে, কিন্তু সে হয়তো জানে না আর্মিদের ফাঁকি দেওয়া এত সহজ না। আর্মিরা যেমন নিজেদের দিকেও নজর রাখতে পারে, তেমনি চোখ কান অন্যদিকেও রাখতে পারে।
মুশফিকের মোবাইল দিয়ে জেনারেল অফিসার কাইয়ুম মতিনের নাম্বারে ফোন দেয়। সাথে সাথেই ফোন রিসিভ হয়। ওরা বোধহয় মুশফিকের ফোনের অপেক্ষায় ছিল। মতিন বেশ আয়েশ করে বলল, হ্যালো মেজর সাব। কাইয়ুম হাসান বলল, তোমার এত বড় সাহস কি করে হয়? কণ্ঠস্বর বদলানোতে মতিন বুঝল এটা মেজর না। আফনে কে? এত কথা উত্তর দেবার প্রয়োজন মনে করছি না। তবে শুনে রাখো, আগেরবার তোমার ডালপালা কেটেছিলাম, এবার তোমার গাছের মূলসহ উল্টে ফেলে দেব। বাপরে, ভয় পাইছি। তোমার সাহস হয় কি করে একজন মেজরের স্ত্রীকে তার প্রচেষ্টা করার? মতিন কোনো কথা না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মতিন চোখ পাকিয়ে তার ছেলের দিকে তাকায়। একটা মাইয়া তুইলা আনতে পারলি না? আব্বা, তুইলা আনার লাইগাই আসতে ধাক্কা দিছিলাম, কিন্তু আশেপাশে মানুষ আছিল, আমি নামার আগেই সবাই দৌড় দিছে। কোনো কামই ঠিকঠাক করতে পারিস না। ছেলেটা রুম থেকে বেরিয়ে যায়। মতিন বালিশে হেলান দিয়ে নতুন অঙ্ক মিলায়। মিতুর জ্ঞান ফিরেছে। পাশের টুলে মুশফিক বসে তার দিকে তাকিয়ে আছে। মিতু মুশফিককে দেখে বলল, সরি। মুশফিক মিতুর চোখ বেয়ে গড়ানো পানিটা হাতের আঙ্গুল দিয়ে মুছিয়ে বলল, সরি কেন? আমার উচিত হয়নি গেটের বাহিরে যাওয়া। মুশফিক গম্ভীর কণ্ঠে বলল, হুম। মিতু কিছুক্ষণ মুশফিকের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি? বলো। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা দিয়েছে। এটা কি আপনার কোনো শত্রু ছিল? মুশফিক উঠে মিতুর কপালে ভালোবাসাময় ছোঁয়া আঁকে। আমি আছি। তোমার এত ভাবার দরকার নেই। তুমি শুধু আমার কথামতো চলবে। আজকে খুব ভয় পেয়েছিলাম, তোমার কিছু হলে আমি কি করব সেটাই ভাবতে পারি না। মিতু মাথা নাড়ে। মুশফিক তার শান্তির নাম। এই মানুষটা কাছে থাকলেই আলাদা এক শান্তি অনুভূত হয়। রাত ৯টা। মুশফিক আর মিতু ঢাকার বাসে বসে আছে। মিতুর মুখ ভার, চোখে পানি টলমল করছে। তার এক কথা, সে কোনোভাবেই ঢাকা যাবে না, কিন্তু মুশফিক তাকে ঢাকা নেবেই। অসুস্থ শরীর, তাছাড়া ঝুঁকিপূর্ণ সময় এখানে না থাকাই ভালো, ঢাকা থাকাই নিরাপদ। মুশফিকের এই যুক্তি মিতু মানতে নারাজ। ঝুঁকিপূর্ণ এলাকা? তাহলে মুশফিক থাকবে কেন? যদি মুশফিক থাকে তাহলে মিতুও থাকবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আমি এখানে থাকাটাই স্বাভাবিক মিতু। তাহলে আমিও আপনার সাথে থাকতে চাই। তোমাকে রাখব না। আমি থাকব। আপনাকে এই পদে রেখে আমি যাব না। জেদ করো না। মিতু জেদ করেছিল, কিন্তু এই জেদে কোনো লাভ হয়নি, বরং মুশফিক তাকে বুকে জড়িয়ে আগুন জ্বলালা ভাই বরফ ছিটিয়ে দিয়েছে। সে এখনো কাঁদছে। মুশফিক মিতুকে টেনে বুকে নেয়। আস্তে করে বলল, এত কাদার কি আছে? কয়েক মাসের ব্যাপারই তো, কথা দিচ্ছি এই সনটা শেষ করার পরে আবার আমার কাছে নিয়ে আসব। আমি আপনাকে ছাড়া একদিনও থাকতে পারব না। মুশফিক কাতর আকুতিভরা টলটলে মুখটার দিকে তাকিয়ে থাকে। সে অসহায়, চাইলেও মিতুকে আর কাছে রাখা যাবে না। মিতু টার্গেট হয়ে গিয়েছে। সে নিজেও মিতুকে ছাড়া থাকতে কষ্ট হবে, তাও বলল, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। মিতু বুঝতে পারে কোনোভাবেও কাজ হবে না। তাই বাকিটা সময় মিতু মুশফিকের বুকে শুয়ে থাকে। মুশফিক আর সে নিশ্চুপে নিজেদের না বলা কথাগুলো শুনে নেয়। আহ, কি হাহাকার! মুশফিক পরম যত্নে মিতুর হাতের উল্টো পিঠে চুমু দেয়।
আদুরে কথায় মিতুর মন ভালো করতে চায়, অথচ তার বুকেও একই জ্বালা, একই রক্তক্ষরণ। ভোর সকালে মিতু আর মুশফিক বাসায় এসে পৌঁছায়। মুশফিক আগেই তার ভাইকে বাসা পাল্টানোর কথা বলেছিল। তার কথা মতো বাসা পাল্টানো হয়েছে। নতুন বাসায়ও আগের মতোই মুশফিকের রুমটা সাজানো। মুশফিক রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে, শরীর এত ক্লান্ত লাগছে মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। মিতুকে পেয়ে তার শাশুড়ি মহা খুশি। দুজনের একজনও ওখানের পরিস্থিতি সম্পর্কে বলে না। মুশফিক ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। মিতু কিছু বলার সুযোগ পায় না, অথবা মুশফিক ইচ্ছে করেই সুযোগ দেয় না। সে বেরিয়ে নাস্তা করে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন তাহলে বেরিয়ে পড়ি? এখনই? হ্যাঁ, জরুরি কাজ আছে। মিতুর পরীক্ষা, তাই দিতে এসেছি। এখন না বের হলে দেরি হয়ে যাবে। আচ্ছা। মুশফিকের আম্মা জানে মুশফিক কেমন কাজ-পাগল। যেহেতু একবার বলেছে যেতে হবে, তাহলে কোনো কিছুতেই আর আটকানো যাবে না। মুশফিক মিতুর দিকে তাকায়। মিতু তার দিকে ছলছল চোখে তাকিয়ে কিছু না বলে চুপচাপ রুমে চলে যায়। মুশফিক দীর্ঘশ্বাস ফেলে সবার অগোচরে খুবই গোপনে তারপর উঠে রুমে যায়। প্রশস্ত জানালার সামনে মিতু দাঁড়িয়ে আছে। কান্নার ধমকে গা কাঁপছে। মুশফিক পেছনে থেকে জড়িয়ে ধরে। মিতু, এমন করা ঠিক না। প্রথম দিনই বলেছিলাম আমার স্ত্রী আমার মতো কঠিন হতে হবে, সব পরিস্থিতি সামলানোর ক্ষমতা তার মাঝে বিদ্যমান থাকা চাই। ভুলে গিয়েছ? মিতু মাথা নাড়ে, সে ভুলেনি। মুশফিকের কোনো কথাই সে ভুলে না। সব কথা খুবই মনোযোগ দিয়ে মনে রাখে। মুশফিক মিতুর দুই কাঁধ ধরে বলল, তাহলে ছোটদের মতো অবুঝপনা করছো কেন? তুমি তো মিসেস আহসান। মিতু ছলছল চোখে তাকিয়ে থাকে। মুশফিক আস্তে করে মিতুকে বুকে নেয়। মিতু ফুপিয়ে উঠে। মুশফিক এবার শক্ত করে মিতুকে বুকে আঁকড়ে নেয়। কয়েকদিনের ব্যাপার, আমি ফিরে আসব। তারপর দুজনে একসাথে আমাদের বাংলোয় ফিরে যাব, প্রমিস। মিতু মাথা নেড়ে বলল, হুম। মুশফিক কিছুক্ষণ চুপ করে থেকে মিতুর কপালে চুমু দেয়। ভালো থেকো মিতু। আপনি নিজের খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন। অবশ্যই। মুশফিক চলে যায়। মিতু চুপচাপ বিছানায় বসে আছে। মুশফিক বলেছে তার মিশন যতদিন শেষ না হয় ততদিন সবাই একটু সাবধানে থাকতে। এবারের মিশনটা একটু বেশিই ঝুঁকিপূর্ণ। গতকাল মিতুকে কেউ ইচ্ছেকৃতভাবেই গাড়ি পা দিতে চেয়েছিল, তা না হলে রাস্তার একদম কিনারে কেন গাড়ি আসবে? মুশফিক আর তাদের স্যারও এই নিয়ে কথা বলছিল, হয়তো এই কারণেই তাকে ঢাকা পাঠানো হয়েছে যাতে কোনো বিপদ তাকে না ছুঁয়ে। আর যদি এই বিপদ মুশফিককে ছুঁয়ে দেয় তাহলে? মিতুর গাল বেয়ে আবারও পানির সরু রেখা দ্রুতগতিতে ছুটে যায়। গাড়ি ছুটে যাচ্ছে তার নিজস্ব গতিতে। রাতের চেয়ে দিনের বেলা খাগড়াছড়ি যেতে বেশি সময় লাগে, কারণ দিনের বেলা জ্যাম থাকে যা রাতে এতটাও থাকে না। মিতুর জন্য খারাপ লাগছে। মেয়েদের বিয়ের পরে একটাই কামনা থাকে, তা হলো সে তার স্বামীর সাথে থাকতে চায়। মিতুরও এমনি আশা, কিন্তু মুশফিক অসহায়। পরিবার, প্রিয়জন, সবার আগে তার দেশ। দেশ তার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি পাবে,
দেশের চেয়ে মূল্যবান তো নিজের জীবনও না, কিন্তু এই মেয়েটার জন্য বুকটা জ্বলে কেন? সে চোখ বন্ধ করে। না, কোনোভাবেই বুকটা শান্ত হচ্ছে না, ব্যথাটা ক্রমশ তাকে গ্রাস করে নিচ্ছে। মুশফিক সব ভুলার চেষ্টা করে মন দিয়ে, সন্তার কথা ভাবে আজকে রাতেই যেতে হবে। মনে মনে প্রস্তুতি নেয়। রাত 4টা, মুশফিকের সব সৈনিক আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। আততায়ীদের কিছুক্ষণ আগেও দেখা গিয়েছে, এখন হয়তো ঘুমাচ্ছে। ধারণা করা হচ্ছে এবার ওদের কাছে প্রায় 1.5 কোটি টাকার হিরোইন আবা আছে। নেতৃত্বে আছে মেজর মুশফিক আহসান, সাথে আরও অফিসার আছে। ভোরের আলো ফোটার আগেই আক্রমণ করা হবে। হঠাৎ মুশফিক বুঝতে পারল শত্রুরা ঘুমায়নি, বরং পাল্টা আক্রমণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মুশফিক সহ দলের বাকিরা অবাক হয় যে তাদের মিশনের কথা উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া আর কেউ জানার কথা না, তাহলে এত গোপন খবর বাহিরে চলে এলো কি করে? মুশফিক তার দলকে নির্দেশ দেওয়ার কথা বলার আগেই শত্রুরা আক্রমণ করে। মুশফিক আর বলে চিৎকার করে উঠে। দুই দলের সংঘর্ষ আক্রমণ হয়। যতই সে কড়া নয়ত্রাস হোক না কেন, আর্মিদের দক্ষতার কাছে তা হার মানতেই হবে। একে একে শত্রুপক্ষের সবাই নিহত হল, একজন ব্যতীত, সে দলনেতা মতিন। মুশফিক তার দলকে অক্ষত দেখে নিশ্চিত হল। মতিন এখনো গুলি ছুড়ছে আর পিছু হটছে। হঠাৎ করে আর মতিনের চিহ্ন পাওয়া গেল না। সৈনিকরা পোড়াবাড়ির ভেতরে ঢুকে দেখে ধারণার চেয়েও বেশি নেশাদ্রব্য আছে। কেউ কিছু বুঝে উঠার আগেই মুশফিক ছিটকে পড়ে। পরপর 2টো গুলি কাঁধে লেগেছে। কাঁধ বেয়ে রক্ত গলগল করে পড়ছে। সৈনিকরা মতিনকে ধরার জন্য ছুটে, সে তার টার্গেটে নিশানা লাগিয়েছে, সে পালায়। কেউ মতিনকে ধরতে পারে না। মুশফিক চোখ বন্ধ করে ফেলেছে। চোখের তারায় মিতুর হাস্যোজ্জ্বল চেহারাটা ভেসে উঠছে। ইস, মেয়েটাকে আরও ভালোবাসা বাকি ছিল। ঢাকা থেকে আসার সময় আরও খানিকটা বুকে জড়িয়ে ধরে রাখা উচিত ছিল, কে জানত এটাই শেষ দেখা, শেষ স্পর্শ। তার করা প্রমিসটা বুঝি আর রাখা হল না। মুশফিকের বন্ধ চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। এক সৈনিক চেঁচিয়ে উঠে, জলদি কন্ট্রোল রুমে বার্তা পাঠাও, স্যারের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদিকের অফিসারকে আসতে বলো। স্যার, স্যার, স্যার চোখ খুলুন, আমরা হাসপাতালে যাচ্ছি স্যার। সবাই ছুটোছুটি করে সামনে মুশফিকের নিথর দেহ পড়ে আছে। কে বলবে এই ছেলের দাপটে ক্যাম্পটা কাঁপত। মিতু আজকে ঘুমাচ্ছে, গল মিতু টেরও পেল না তার মেজর তাকে ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানুষ বিপদের সময় নাকি ঘুম ঘুমায়, মিতুও ঘুমাচ্ছে। পরম শান্তিতে আরেকজন পরম যন্ত্রণায়। সারাদিন মিতুর এত অশান্তি লেগেছে যে সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারেনি। বারবার মনে হয়েছে সে কোনো আগুনের চুলায় জ্বলছে। দিনের মাঝে অনেকবার মুশফিককে ফোন দেওয়া হয়েছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। মিতু ভেবেছে মিশনে আছে, তাই বোধহয় বন্ধ। বিকেলের দিকে মিতুর ফোনে অচেনা এক নাম্বার থেকে কল আসে। ধরবে না করেও মিতু ফোনটা ধরে। হ্যালো, মিসেস মিতু আহসান বলছেন? জি। ওপাশ থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল। আমি নয়না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি।
আপনার কাছে কোনো ফোন কল যায়নি এখানের অবস্থা সম্পর্কে? মিতুর বুকটা কেঁপে ওঠে। কেন, কি হয়েছে? মুশফিক কোথায়? ওর ফোন বন্ধ কেন? ও ঠিক আছে? আপনি আসলেই জানেন না? নয়নার ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো যেন মিতুর দম বন্ধ করে দিচ্ছে। কি হয়েছে আমাকে বলবেন প্লিজ। মুশফিক স্যারের কাঁধে গুলি লেগেছে। মিতু খুব জোরে বলল। কি? জি। মিতুর হাত পা সমানতালে কাঁপছে। কথা বলার শক্তি ফুরিয়ে আসছে। এখন কি অবস্থা? জ্ঞান ফিরেনি। আপনি কি ওখানেই আছেন? না, কাউকে এলাও করা হচ্ছে না, আমি বাবার কাছে আপডেট জেনেছি। মিতু সশব্দে ফুঁপিয়ে ওঠে। নয়না বলল। ভাবলাম আপনি জানেন কি না তাই ফোন দেওয়া। মুশফিক স্যারের নিষেধ ছিল বাসার কাউকে জানানো, তাই জানানো হয়নি। কান্নায় মিতুর কথা আটকে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। নয়না ফোন কেটে নিজেই ফুঁপিয়ে উঠে, পুরোপুরি অপরাধ না হলেও মুশফিকের এই পরিস্থিতির জন্য আংশিক হলেও সে দায়ী। এখন মুশফিকের এই অবস্থান তার ভালো লাগছে না। সে তো ভালোবাসে, মানুষটার কোনো ক্ষতি চায়নি, কিন্তু শেষমেশ তারই ক্ষতি হল। সন্ধ্যায় মিতু বাসে উঠে বসে। অতিরিক্ত কান্নার কারণে অস্বাভাবিকভাবে চোখ ফুলে আছে। মিতু বাসায় কাউকে কিছু জানিয়ে আসেনি, এতটা টেনশনে ছিল হাত ব্যাগটা নিয়ে সোজা বাস স্টেশনে চলে এসেছে। এখন মনে হচ্ছে বাসায় বলা উচিত ছিল, এভাবে চলে যাওয়াটা নিতান্তই ছেলেমানুষি। মিতু নিজের ভুলটা বুঝতে পারছে, কিন্তু মনটা যে পাগলপ্রায়। তাছাড়া মুশফিক কাউকে জানাতে নিষেধ করেছে। কিছুক্ষণ পরেই তার শাশুড়ি ফোন দেয়। মিতু ফোন রিসিভ করে বলল, মা আমি খাগড়াছড়ি যাচ্ছি। মিতুর কথায় উনি বেশ অবাক হলেন। উমা। কেন? মিতু এবার কেঁদেই ফেলে। আপনার ছেলেকে খুব মিস করছি মা, এখানে থাকব না। মিতুর কথায় উনি হাসে। পাগল মেয়ে। আমাকে বললেই পারতে, আমি বাসে উঠিয়ে দিয়ে আসতাম। এভাবে হুটহাট না বলে চলে যায়। সরি মা। ফোন রেখে মিতু নিঃশ্বাস ফেলে। মুশফিক তার অসুস্থতার কথা পরিবারকে জানাতে চায়নি, তাই মিতুও কাউকে বলবে না। সারা রাস্তা মিতু কান্না করতে করতে আসে। মুশফিকের বলা কথাগুলো, দুজনের একসাথে কাটানো সময়, সব যেন সূচের মতো মিতুর বুকে ফুটছে। বাসে অনেক মানুষজন, মিতুর কান্নার শব্দ হচ্ছে, সে কাপড় দিয়ে মুখ চেপে ধরে। তার মনে হচ্ছে বুকটা ভেঙে যাবে। অসহনীয় যন্ত্রণায় মুখ নীল হয়ে যায়। মুশফিকের বলা কথাটা মনে করে। তোমায় শক্ত হতে হবে মিতু, যে কোনো পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে সামলাতে হবে। মুশফিকের কথাটা মেনে মিতু নিজেকে শান্ত, স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছে। চুপ থাকার চেষ্টা করলেই কান্নার চুটে দেহ ঢুকরে ওঠে। ভোর 4টায় মিতু ক্যান্টনমেন্ট হসপিটালে গিয়ে পৌঁছায়। হাত পায়ের কাঁপনের জন্য ঠিকঠাক হাঁটতে পারছে না। তাকে দেখে কাইয়ুম হাসান চমকে যায়। আপনি? আপনার তো ঢাকায় থাকার কথা। মিতু বেশ স্বাভাবিক গলায় বলল, আমি মাত্র এসেছি। এখন কি অবস্থা? জ্ঞান ফিরেছে ঘণ্টা 5 আগে, ওষুধের কারণে ঘুমাচ্ছে। ঝুঁকির বাহিরে এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কাইয়ুম হাসান মেয়েটার অস্থিরতা অনুভব করেন। আমি কি একটু দেখা করতে পারি?
কাইয়ুম হাসান খানিক ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ যেতে পারেন, কিন্তু মুশফিককে ডাকা যাবে না, কোনো কান্নাকাটি করা যাবে না। ঠিক আছে। মিতু দরজা ঠেলে ঠান্ডা রুমটায় প্রবেশ করে। ধীর পায়ে ঘুমন্ত মানুষটার দিকে এগিয়ে যায়। সাদা বিছানায় খালি গায়ে শুয়ে আছে। কাঁধের দিকটা সবটাই ব্যান্ডেজ করা। মিতু মুশফিকের কপালে চুমু দেয়, গালে হাত ভুলিয়ে দেয়, কাঁদবে না করেও কেঁদে ফেলে। স্বামীর অসুস্থ চেহারার দিকে তাকিয়ে মিতুর চোখের পানি বাঁধভাঙাভাবে ছুটে। এই মুহূর্তে মিতুর আল্লাহর কাছে একটাই চাওয়া, মুশফিক সুস্থ হয়ে উঠুক, আগের মতো তার কাছে ফিরে আসুক। মুশফিক চোখ খুলে তাকায়। এতক্ষণ তার মনে হয়েছে বিশাল কোনো সাগর পাড়ি দিয়ে এসেছে, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। হাত নাড়াতে গিয়ে লক্ষ্য করে হাতের কাছে কেউ আছে। ভালো করে পূর্ণদৃষ্টি মেলে তাকিয়ে দেখে এই মানুষটা তার অর্ধাঙ্গিনী, যাকে দেখলে শরীরের অর্ধেক অসুখ বিনা ওষুধে ভালো হয়ে যায়। মুশফিক একদৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঘুমিয়ে আছে, অথচ কান্নার দাগগুলো এখনো স্পষ্ট। মেয়েটা কি খুব কেঁদেছে? কখন এসেছে তার হরিণটা? আর খবরই বা কে দিল? এতটা রাস্তা একা এসেছে? মুশফিক চুপচাপ মিতুর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে মিতু চোখ খুলে তাকায়। মুশফিককে তাকাতে দেখে সশব্দে কেঁদে দেয়। মুশফিকের ভালো হাতটা টেনে বুকে চেপে ধরে বুঝাতে চায় সে কতটা মিস করেছে, ভয় পেয়েছে। ভীষণ অসুস্থ শরীর নিয়েও মুশফিক হাসার চেষ্টা করে। আমি ভালো আছি। মিতু কাঁদতে কাঁদতেই বলল, এটাকে ভালো থাকা বলে না। আপনি এমন কেন? পরিবারকে জানাতে না করেছেন কেন? যদি কিছু হয়ে যেত? মুশফিকের চোখের কোণে পানি জমে। কিছু হয়নি তো? কেঁদো না। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। একা আসতে গেলে কেন? না আসলে আমিই রে যেতাম। পাগল। মিতু মুশফিকের হাতে মুখে হাজারো চুমুর বর্ষণ এঁকে দেয়। পাগল রমণী প্রিয় মানুষটাকে বুঝাতে চায় সে কতটা উতলা, কতটা উদ্গ্রীব। মুশফিক চুপচাপ মিতুর পাগলামিগুলো দেখে। নয়না নিঃশব্দে কাঁদছে। কাইয়ুম হাসান বজ্রপাতের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হাতের প্রমাণগুলো কাটার মতো গায়ে বিঁধছে। মুশফিক চুপচাপ নয়নাকে পর্যবেক্ষণ করছে। এটাকে ভালোবাসা বলে? কোনো ক্ষেত্রে এমন নিন্দনীয় কাজ করে কিভাবে ভালোবাসার প্রমাণ দিতে আসে? নয়নার ভুলের জন্যই মিতু একবার রতে বেঁচে গিয়েছে। মুশফিকের একরত্তিও ইচ্ছে করছে না নয়নার সাথে কথা বলতে কিংবা তাকে কিছু জিজ্ঞেস করতে। জেনারেল অফিসার বলল, এমন দেশদ্রোহ হিতা করার জন্য তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর এখন গ্রেফতার করা হবে। নয়না মাথা নিচু করে কাঁদছে। কাইয়ুম হাসান লজ্জিত। মেয়ের এমন কাজে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। জানা যায় মুশফিক আর মিতু ঘুরতে যাওয়ার সময় নয়না তাদের পিছু গিয়েছিল, তখনই মতিনের সাথে পরিচয়। মিতু তাদের কটেজে ঢুকতে সাহায্য করেছিল, তারপরে যদিও আর কোনো কথা শুনতে রাজি ছিল না, কিন্তু মতিন ব্ল্যাকমেইল করে সব করতে বাধ্য করেছে। মেয়ের কথা শুনে কাইয়ুম হাসান খেকিয়ে উঠে। তোমায় ব্ল্যাকমেইল করে আর তুমি আমাকে বলতে পারোনি? ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলে? ভয় পেলে কালো দলের সাথে হাত মেলানোর সাহস পেতে না। এখন তো পুরো জীবন শেষ, এখন ভয় পাচ্ছ না। নয়নাকে নিয়ে যাওয়া হচ্ছে। মিতু সেদিকে তাকিয়ে ভাবে, ভালোবাসা যেমন নরম হয় তেমনি
ভয়ঙ্কর হয়। পরে নয়নাকে টোপ হিসেবে দিয়ে মতিনকে ধরা হয়। ভুল পথে গিয়ে এভাবেই নয়নার জীবনটা নষ্ট হল। আসল কথা হচ্ছে যে তোমাকে চায় না, তুমি তাকে জোর করে নিজের করে নেওয়ার চেষ্টা করো না, কারণ তুমি ভালোবাসলেই হবে না, অপরদিকের মানুষটাও তোমাকে ভালোবাসতে হবে, তাহলেই ভালোবাসা সুন্দর। সপ্তাহ 3 পরে মুশফিক সুস্থ হয়। সাদা বিছানায় বুকে এক সাদা রমণীকে নিয়ে শুয়ে আছে। রমণীটা নিঃসন্দেহে মিতু, মুশফিকের মিতুল তুলতুল। মিতু লজ্জামাখা দৃষ্টি মেলে মুশফিকের দিকে তাকায়। মানুষটার ছোঁয়াগুলো যেন এখনো নতুন, গা কাঁপিয়ে দেয়ার মতো। এই যে এখনো মিতু লজ্জা পাচ্ছে, লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। মুশফিক মিতুর ঠোঁটে ছোট ছোট চুমু দিয়ে বলল, ভালোবাসি আমার ছোট হরিণ। মিতু চুপচাপ বুকে শুয়ে থাকে। মুশফিক বলল, মিতু, ওই দিনের মতো আমাদের জীবনে এমন ঝড় আরও অনেক আসতে পারে। বলেছিলাম না, চাকরির প্রথম দিনই নিজের জীবনটা দেশের নামে উৎসর্গ করে দিয়েছি, কোনো কিছুতেই আর পিছুপা হই না। তুমি শক্ত থাকবে। তুমি শক্ত থাকলে আমি আরও জোর পাই। মিতু জুলুজুলু চোখ নিয়ে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক বিড়ালটাকে আদর করার লোভ সামলাতে পারল না। পুরুষালী ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল পেলব কোমল ঠোঁটজোড়া। ভালোবাসা তখনই সুন্দর যখন দুজনের স্বেচ্ছা, আগ্রহ আর সম্মান সমান থাকে। সমাপ্ত।